লাখ টাকা দিয়ে এই ভিডিওটা দেখতে পাচ্ছে, এই মাইন্ডসেট নিয়ে যদি বসে, ইট উইল অ্যাকচুয়ালি চেঞ্জ দেয়ার লাইফ। 99 জন এই উত্তর দিয়েছে। রুটিন তো লিখি কিন্তু মেনটেন করতে পারি না। তো মানুষ বলে যে কনফিডেন্স কিভাবে আসবে, কনফিডেন্স কিভাবে পাবো? সো কনফিডেন্স আসে কাজ দিয়ে, এটা শিখে আসবে না। আমাকে বুঝতে হবে আমি কোথায় কোনটা দেবো, কোথায় কোনটা দেবো না। তার মানে খালি ভাবলে হবে না, আমার সাথে অ্যাকশন নিতে হবে। কতটা যে ভ্যালু দিচ্ছেন, আপনি পুরো রোড ম্যাপ দিয়ে দিচ্ছেন। আমি আধার কার্ড দিয়ে দেশে ঘুরতে পারবো, বিদেশে যেতে গেলে পাসপোর্ট ইমিগ্রেশন ক্রস করে আমাকে যেতে হবে। তার মানে কোথাও একটা ভ্যালু অ্যাড করতে হবে। ধরেন একটা ছেলে আছে, সে রোজ ঘুমানোর আগে এটা ভাবে যে আমি একদিন খুব ভালো থাকবো, আমার অনেক টাকা হবে, আমার জীবন বদলে যাবে। এটা সে বছরের পর বছর ভাবছে, কিন্তু কিছু হচ্ছে না। আপনি কি মনে করেন যে সে ভুল জিনিস ভাবছে, নাকি তার ভাবার এই পদ্ধতিটাই ভুল? আমি ইভেন্টটা কন্ট্রোল করতে পারি না, কিন্তু আমার রিয়াকশনকে একদম কাম ডাউন করে রাখতে পারি। দেখা যায় আমরা 1,000, 5,000, 10,000 টাকা নিজের উপর ইনভেস্ট করতে যতটা না চিন্তা করি, মানে মুভি দেখে ঘুমায় সময়টাকে ইনভেস্ট করতে আমরা একদমই মাথায় আসে না। এটা কি ব্রাশ? দাঁত ব্রাশ যেরকম করি, মাইন্ডকেও কি করতে হবে? আমাদের মাইন্ড ব্রাশ করতে হবে। প্রথমে ইনভেস্টমেন্টের 6 টাকা সরিয়ে নিত, মাইনাস 6 টাকা, 10 টাকা থেকে 6 টাকা মাইনাস করে যে 4 টাকা থাকতো, সেইটা থাকতো তার এক্সপেন্সেস। আমাদের লাস্ট পডকাস্টের পর প্রতিদিন আমি রিকোয়েস্ট পাই আমার ফলোয়ার্সদের থেকে যে আপনার সাথে আবার কথা বলার জন্য, আরো কিছু জানতে চাই। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সো প্রথম প্রশ্নে চলে যাই, যে আমি একটা রিয়েল সিচুয়েশন দিয়ে শুরু করি। ধরেন একটা ছেলে আছে, সে রোজ ঘুমানোর আগে এটা ভাবে যে আমি একদিন খুব ভালো থাকবো, আমার অনেক টাকা হবে, আমার জীবন বদলে যাবে। এটা সে বছরের পর বছর ভাবছে, কিন্তু কিছু হচ্ছে না। আপনি কি মনে করেন যে সে ভুল জিনিস ভাবছে, নাকি তার ভাবার এই পদ্ধতিটাই ভুল? নমস্কার, আমাদের যারা দর্শকরা আছেন সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, মনের বিভিন্ন অবস্থায় আজকে আপনি হয়তো আছেন। কেউ হয়তো খুব আনন্দে খুশিতে আজকে আমাদের এই পডকাস্ট শুনছেন, কেউ হয়তো তার লাইফে কনফিউজড, কেউ হয়তো লাইফে অনেক কিছু চাইছেন কিন্তু ভাবছেন, কিন্তু কোথাও না কোথাও লিঙ্ক ফেলিওর হচ্ছে। নাবিলা, তোমার প্রথম প্রশ্নের উত্তর আমি আগেও দেখেছো তোমরা, বা তুমি, আমি ডাইরেক্টলি লাইন বাই লাইন উত্তর দেওয়াটা পছন্দ করি না, আমি সবসময় গল্প বলি। তো আজকেও একটা গল্প বলবো। একটি ছেলে, তার মনে অসীম বড়লোক হওয়ার স্বপ্ন, অসীম মানে বিরাট লেভেলে, এবং সব সময় সে ঈশ্বর, আল্লাহ, জিজাজের কাছে রোজ প্রার্থনা করে, ঈশ্বর আমার জীবনে এত টাকা দাও, আমার লাইফে এত কোটি কোটি টাকা দাও যেখানে ব্যাংক থেকে উপচে পড়বে, আমার জীবনে কোনো অভাব থাকবে না, যা ইচ্ছা হবে, যা পছন্দ হবে আমি কিনতে পারি। রোজ বলতে থাকে, এবং রীতিমতো ভিশন বোর্ড বানিয়ে ফেলেছে, যে বোর্ডের মধ্যে লেখা এক্স্যাক্টলি সে তার জীবনে কি চায়। নট অনলি দ্যাট, বলতে 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 সাবকনসিয়াসলি এত সে রিবুট করে ফেলেছে যে যেন তার হচ্ছে, এবং মনে মনে এটাও ভাবা শুরু করেছে, আমি যদি একটা লটারি পেয়ে যেতাম তাহলে আমার জীবনে সব মিটে যেত। প্রার্থনার মধ্যে এটাও সে জুড়ে দিল, ঠাকুর আমাকে একটা লটারি পাইয়ে দাও, লটারি পাইয়ে দাও, লটারি পাইয়ে দাও, খালি টাকাটা হয়ে গেলেই আমার সব হয়ে যাবে। একদিন স্বপ্নের মধ্যে দেখছে জিজাস, আল্লাহ, ঈশ্বর, যেভাবেই আমরা দেখি না কেন, তিনি এসে তাকে বলছেন, তোমার সব কিছুই তো দিতে রাজি আছি, কিন্তু লটারির টিকিটটাই তো তুমি কাটোনি। সো দ্য মেসেজ ইজ, আমরা সব কিছুই পেতে পারি, খালি ভিশন বোর্ডে লিখলেই হবে না, লেখার সাথে সাথে কারেন্ট স্টেট থেকে ডিজায়ার স্টেটে যাওয়ার জন্য একটা প্ল্যান আগে ক্লিয়ার করতে হবে। সেই জন্য আমার ভাষায় যদি আবার ফিরে আসি, আমি সবসময় যেটা বলি, স্টার্ট বিফোর ইউ স্টার্ট। শুরু করার আগে শুরু করাটা দরকার, এবং সেই শুরুটা হলো মেন্টাল ক্রিয়েশন বা ব্লু প্রিন্ট। আই রিপিট দ্য ওয়ার্ড ব্লু প্রিন্ট। প্রথম কথাই হচ্ছে, আমি একটা কোনো জিনিস চাইছি, সেটা চাইছি কেন, আমার কাছে আমার কেনটা কি ক্লিয়ার আছে? যদি আমার কেনটার সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে, তার পরের প্রশ্নটা আসে, আমি সেটা কিভাবে অ্যাচিভ করব। হোয়াই, দেন হাউ, কি কি উপায় সেটা আমি পেতে পারি। সাপোজ এক্সাম্পল, আজকের ডেটে দাঁড়িয়ে আমি রয়েছি ইন্ডিয়াতে, আজকের ডেটে দাঁড়িয়ে আমি রয়েছি কলকাতাতে। আজকে আমার ইচ্ছা হলো, আমার খুব ইচ্ছা করছে ইউএস যেতে, আমার খুব ইচ্ছা হচ্ছে কানাডা যেতে, বা আমার খুব ইচ্ছা হচ্ছে জার্মানি যেতে। জার্মানি গেলে আমি হাইডেলবার্গে যাব, জার্মানি গেলে আমি ফ্র্যাঙ্কফার্ট যাব, লন্ডনে গেলে আমি লন্ডন ব্রিজে যাব, লন্ডনের বাসে চাপবো, লন্ডনের বিগ বেন টাওয়ারে যাব, খুব ভাবছি মনে মনে। অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি ইউএসএতে যাই তাহলে ব্রুকলিন ব্রিজ দেখব, আরও বিভিন্ন বড় বড় স্থাপত্য দেখব। যদি কানাডাতে যাই
তাহলে সেখানে একটা টাওয়ার আছে সেটা আমি দেখবো, বা এডমন্টনে যাব, আমার বন্ধু থাকে। এবার এগুলো ভাবলে তো হচ্ছে না, ভাবার পরের স্টেপ হচ্ছে ওয়াই, আমি কেন যাব, বিকজ আই লাভ টু ডু, আমার ভালো লাগবে। এবার আমি যেতে গেলে ফার্স্টেই যেটা লাগবে, আমি কিভাবে যাব। তার মানে যেতে গেলে ফার্স্টেই দরকার একটা পাসপোর্ট, এবং পাসপোর্টের মধ্যে একটা ভিসা, রাইট? এখন প্রশ্নটা হচ্ছে, আধার কার্ড দিয়ে ইন্ডিয়ার মধ্যে ঘোরা যায়, ভোটার কার্ড দিয়ে দেশের মধ্যে ঘোরা যায়, একটা নিজের ফটো আইডি দিয়ে ইনসাইড দ্য কান্ট্রি ঘোরা যায়। কিন্তু যদি এক্সটার্নালি ইউরোপ বা এই ধরনের কান্ট্রিতে ইন্ডিয়া থেকে যেতে হয়, তাহলে একটা ভিসা লাগে। তার মানে আমি আধার কার্ড দিয়ে দেশে ঘুরতে পারবো, বিদেশে যেতে গেলে পাসপোর্ট, ইমিগ্রেশন ক্রস করে আমাকে যেতে হবে। তার মানে কোথাও একটা ভ্যালু অ্যাড করতে হবে। তার মানে আমি যদি আমার ড্রিমটাকে অ্যাচিভ করতে চাই, আমাকে যদি লন্ডনে যেতে হয়, তাহলে লন্ডনের ভিসা অ্যাপ্লাই করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ যেদিন আমি লন্ডনে যেতে চাই সেই দিনের টিকিট আমার চাই, সেই টিকিটের ওপর বেস করে আমার অ্যাপ্লিকেশনটাও দরকার যে আমি কিভাবে যাব। আই হোপ আমি বোঝাতে পারছি। তার মানে আমার ওয়াই ক্লিয়ার আছে, আমার হাউ ক্লিয়ার আছে, অ্যান্ড দেন দ্য কোশ্চেন ইজ হোয়াট টু ডু, হোয়াট আর দ্য থিংস আই নিড টু টেক অ্যাকশন। এই কনসেপ্টটাকে গোল্ডেন সার্কেলও বলা হয়। গোল্ডেন সার্কেল ইজ ফেমাস, আজকের দিনে চ্যাট জিপিটি বা গুগলে লিখলেই বেরিয়ে আসে হোয়াট ইজ গোল্ডেন সার্কেল। তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু পারপাস। তার মানে একটা খালি ভিজুয়ালাইজ করলেই ড্রিম অ্যাচিভ হয় না, ওয়াই ইজ ইকুয়াল টু পারপাস। আমার কাছে পারপাসটা স্পেসিফিক হতে হবে, ইট শুড বি ভেরি মাচ স্পেসিফিক অ্যান্ড ক্লিয়ার। আমার খালি ভালো লাগে বললে হবে না, ভালো লাগার সাথে কেন ভালো লাগে সেটাকেও মেনশন করতে হবে। সেকেন্ড পয়েন্ট আসছে হাউ। হাউ মানে ব্লু প্রিন্ট, যেটা একটু আগে বলছিলাম যে লটারির টিকিটটা কাটতে হবে, সেই ব্লু প্রিন্ট। দেন ফাইনালি হোয়াট টু ডু, মানে আমার ডেলি অ্যাকশন প্ল্যান। আমি যদি ডেলি অ্যাকশন প্ল্যান না তৈরি করতে পারি, তাহলে উঠতে পারবো না। সাপোজ আমি এভারেস্টে উঠবো, তাহলে আমার এভারেস্টে ওঠার জন্য ফার্স্ট অফ অল আমাকে কিছু পারমিশন লাগবে। সেকেন্ড অফ অল ওই পারমিশনের সাথে আমার টোটাল কত খরচা হতে পারে, এবং এভারেস্টে ওঠার জন্য ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি আমি ফিট কিনা, তারও কিছু প্রসিজিওর আমাকে ফলো করতে হবে। আমি যদি সেই প্রসিজিওরগুলো ফলো করতে পারি, তাহলে অটোমেটিক্যালি সেই দেশে মানে এভারেস্টে ওঠার জন্য আমি তৈরি করতে পারবো। এভারেস্টে উঠতে গেলে অবশ্যই এডমন্ড হিলারির যাকে লেগেছিল তেনজিং নোরগে, মানে আমার একজন গাইড লাগবে। ঠিক সেরকম আমাদের প্রত্যেকেরই লাইফে আমরা অনেক সময় ল অফ অ্যাট্রাকশন অ্যাপ্লাই করি, কিন্তু ল অফ অ্যাট্রাকশন আজকের ডেটে যদি আমরা একটু রিসার্চ ওয়ার্কের মধ্যে দিয়ে দেখি, অনেক এক্সপার্টস আছেন যারা এই ল অফ অ্যাট্রাকশনের ওপরই কাজ করেন। যেরকম আমার কাছে প্রচুর ইন্ডিয়ান টিম বা ইন্ডিয়ান প্লেয়াররা আসে, যে আপনি ল অফ অ্যাট্রাকশন অ্যাপ্লাই করে ইন্ডিয়ান টিমের পার্ট হয়েছেন, আপনি ল অফ অ্যাট্রাকশন অ্যাপ্লাই করে স্টুডেন্টদেরকে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে পাঠাচ্ছেন, আমরা জানি আপনি পারবেন। তো সেই জন্য আমি ইন্ডিয়াতে বা কলকাতাতে যখন এই কাজটা করি, তখন আমার এই গিফটটা দেখাই যে এটাও আমি ল অফ অ্যাট্রাকশন দিয়েই অ্যাচিভ করেছিলাম। এখানে লেখা আছে ইন্ডিয়া এবং মেন্টাল ট্রেনার। তো এই গেঞ্জিটা অ্যাচিভ করার আগে আমি যখন ইন্ডিয়ার জার্সি পরিনি, তখন আমি রোজ ভিজুয়ালাইজ করতাম, এবং একজন মাইন্ড কোচ বা মেন্টাল টাফনেস কোচ হতে গেলে কি কি কোয়ালিফিকেশন দরকার, সেটা অ্যাচিভ করার জন্য আমাকে কি কি করতে হবে, সেটা নিয়ে আমি রিসার্চ ওয়ার্ক করি। এবং সেটা রিসার্চ ওয়ার্ক করার পর আমি কিন্তু লন্ডনে যাই, আমি 8 বছর পড়াশোনা করি, এবং সেই পড়াশোনার রিফ্লেকশনে ফিরে এসে কিন্তু আমি বাই প্রোডাক্ট এটা অ্যাচিভ করি। সো এনিথিং ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু অ্যাচিভ বাই প্রোডাক্ট, উই হ্যাভ টু ফলো দ্য প্রসেস। সেই জন্য বলা হয় যে যেটাই অ্যাচিভ করতে চায় তাকে কিন্তু প্রসেস ফলো করতে হবে, প্রসেস না ফলো করলে যেতে পারবে না। আশা করি আমি কিছু গ্লিমস দিতে পারলাম যে খালি ভাবলেই হবে না, কর্ম চাই, ধর্ম চাই। এখানে ধর্ম মানে যেটা আমি চাইছি সেটার পিছনে কারণটা কি, সেই ধর্মের কথা বলছি। তাহলে অটোমেটিক্যালি তার ড্রিম অ্যাচিভ করাটা ইজি হবে। ইভেন এই যে আমি কাপটা ধরে আছি লন্ডন, আমি যখন কেমব্রিজে যাইনি, আমি কিন্তু লন্ডনের এই ধরনের ছবি তখন ইন্টারনেটে এতটা ইজিলি পাওয়া যেত না, কেননা এখন পাড়াতে একটা ডেস্কটপ থাকতো, দোকানে একটা ডেস্কটপ থাকতো আমি যে সময় বিদেশে যাই। সো নিউজ পেপারে বিভিন্ন সময় লন্ডনের বিভিন্ন ছবি দেখে আমি সেগুলো কেটে দেওয়ালে লাগিয়েছি, এবং আমি যখন যাব তখন আমি কি ড্রেস পরে যাব সেটাও ছবি লাগিয়েছি, প্লেনের পিকচার কেটে আমি লাগিয়েছি। এবং তার সাথে আমি অ্যাকশনও নিয়েছি, ডেলিভারেট অ্যাকশন, যেটাকে বলা হয় ডেলিভারেট প্র্যাকটিস। ও, আপনি তো পুরো রোড ম্যাপ দিয়ে দিলেন সবাইকে যে শুধু ভাবলেই হবে না, ডেলিবারেট অ্যাকশন নিতে হবে, ওয়াই ক্লিয়ার করতে হবে, আর কিভাবে সেটা অ্যাচিভ করবে সেটা ক্লিয়ার করে সে অ্যাকশনগুলো নিতে হবে।
সো আমি একটা জিনিস বুঝতে চাই, একজন মানুষ মুখে বলছে আমি চাই, কিন্তু ভিতরে ভিতরে সে বিশ্বাস করতে পারছে না। এই দুইটা একসাথে চললে ব্রেনে আসলে কি হয়, মানে কোনটা জেতে তখন? ভেরি গুড কোশ্চেন। মানে ব্যাপারটা অনেকটা এরকম, আমি ফোনটাকে ফ্লাইট মোডে রেখে কন্টিনিউয়াস ফোন করতে চাইছি, ফোন যাবে? ফোন তো ফ্লাইট মোডে। তার মানে ফ্লাইট মোডটাকে আমাকে অন করতে হবে। আমি রাতে যখন শুতে যাই, আমি জানি না বাকিরা কি করেন, আমি ফোনটাকে ফ্লাইট মোডে দিই, অ্যালার্ম দেওয়া থাকে, দিয়ে আমি শুয়ে পড়ি। কোনো কারণে এরকমও হয়েছে দু একবার, আমার ওয়াইফাইটা কানেক্ট হয়ে আছে, সেটা আমি অফ করিনি, হঠাৎ করে দেখলাম মোবাইলে একটা সাউন্ড আসলো। তার মানে কোনো না কোনোভাবে আমি অ্যালাউ করেছি বলে ওটা ঢুকতে পারলো। ঠিক সেরকম আমাকে যদি কোনো কিছু অ্যাচিভ করতে হয়, তাহলে ডাউট ফ্রিকোয়েন্সি ছাড়া যাবে না। আই রিপিট, ডাউট ফ্রিকোয়েন্সি ছাড়া যাবে না। হোয়াট ইজ ডাউট ফ্রিকোয়েন্সি? যেরকম আমি হয়তো বললাম মনে হয় আমি পারবো না। এই যে মনে হয় আমি পারবো না বললাম, আমার পুরো নার্ভাস সিস্টেমের মধ্যে ওটা রিপিল এফেক্ট দেওয়া আরম্ভ করলো। রিপিল এফেক্ট মানে ইকো, মনে হয় পারবো না, মনে হয় পারবো না, মনে হয় পারবো না, মনে হয় পারবো না। আমরা হয়তো ভাবছি মুখে বললাম বা মনে মনে একবারই ভাবলাম, বাট জলের মধ্যে যেরকম একটা পাথরের টুকরো পড়লে রিপিল এফেক্ট হয়, মনের মধ্যেও রিপিল এফেক্ট হয়। এভরিথিং ইজ ভাইব্রেশন, ফ্রিকোয়েন্সি অ্যান্ড এনার্জি। আমি যে মোমেন্টে টুপ করে থটটাকে মনের মধ্যে ফেললাম, যদি মনটা একটা স্পেস হয় আর সেটা যদি ওয়াটারের মতন হয়, সেটা অলরেডি ফ্রিকোয়েন্সি তৈরি করছে। মনে হয় পারবো কি পারবো না জানি না, তার মানে আমি নিজেকেই নিজে ডাউট ফ্রিকোয়েন্সি ছাড়লাম। তার মানে আমি যে মোমেন্টে ডাউট ফ্রিকোয়েন্সি ছাড়লাম, সেই ডাউট ফ্রিকোয়েন্সির জন্য আমার কাছে ডাউট ফিরে আসলো। এক্সাম্পল, এখন তুমি আমাকে যে লিঙ্কটা পাঠিয়েছো, সেই লিঙ্কটায় ক্লিক করেছি বলে আমি কিন্তু তোমার সাথে কানেক্ট হয়েছি। অ্যাজ ওয়েল অ্যাজ আমি কানেক্ট হতে চাইলেই হতে পারতাম না, যদি না তুমি সেটা অ্যাকসেপ্ট করতে। তার মানে উইলিংলি তুমি বাটনটা টিপেছো, প্রেস করেছো, অটোমেটিক্যালি আমি এন্টার করেছি। সেম ওয়েতে আমার মনে হয় এখানে এরকম বহু মানুষ আছেন যারা আজকে আমাদের পডকাস্ট শুনবেন, বহুবার এরকম হয়েছে, আমরা মোবাইল তারের মধ্যে লাগিয়ে, বহুবার হয়েছে, এটা আমার মনে হয় এটা আমার নয়, বহুবার হয়েছে, তারের মধ্যে মোবাইলটাকে কানেক্ট করে তারপরে চার্জিং পয়েন্টে লাগিয়েছি, কিন্তু চার্জিং পয়েন্টে সুইচ দিতে ভুলে গেছি। বহুবার হয়, বহু মানুষের হয়। আমরা হঠাৎ করে 10 মিনিট বাদে, 1 ঘন্টা বাদে দেখছি মোবাইলের চার্জ তো সেই লিমিটই রয়ে গেছে। কেন? তার কারণ সুইচ অন করা হয়নি। নাও দ্য কোশ্চেন ইজ, এটাকে যদি আমার মতন করে বলি একটা গল্প দিয়ে, তাহলে হয়তো একটু ক্লিয়ার করতে পারবো। একটা ছোট্ট বাচ্চা ছিল, যে বাচ্চাটা মায়ের কাছে একা থাকতো পাহাড়ে। মা অনেক সময় দুঃখে রাগে বাচ্চাটাকে কিছু কাজকর্ম দিলে বাচ্চাটা যখনই রিয়াক্ট করতো, মা চেঁচিয়ে ওকে বকতো। তো একদিন ওই রকমই বকার পর বাচ্চাটি প্রচণ্ড রেগে যায়, মন খারাপ হয়, এবং মন খারাপ হয়ে সে চলে যায় একদম পাহাড়ের মাথায়। এবং পাহাড়ের মাথায় গিয়ে তার রাগের চোটে সে চেঁচিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, আই হেট ইউ মম, আই হেট ইউ। যেই না এটা বলে, ও চারিদিক থেকে শুনতে থাকে, আই হেট ইউ মম, আই হেট ইউ মম, আই হেট ইউ মম। ও ভয় পেয়ে যায়, ও বুঝতেই পারে না ঘটনাটা কি হতো। এবং ইন দ্য মিন টাইম ও ছুটতে ছুটতে মায়ের কাছে এসে মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং মাকে বলতে থাকে, মা আমার সাথে কেন এরকম হলো? মা বুঝতে পেরে বলল, ঠিক আছে চল আমরা আবার ওখানে যাই। মা আদর করে ওকে গায়ে মাথায় হাত বুলিয়ে যখন পাহাড়ের ওপরে নিয়ে জিজ্ঞেস করলো, সত্যি কি তুমি আমার ওপর রেগে আছো এখনো? বাচ্চা মেয়ে, সে বলল, না মা, তখন রাগ হয়েছিল, কিন্তু আমি জানি তোমাকে ছাড়া আমি বাঁচবো না। বলে, ওকে, তার মানে তুমি কি আমাকে ভালোবাসো? বলে, হ্যাঁ আমি তোমাকে খুব ভালোবাসি। বলে, সেটা কি তুমি এরকম পাহাড়ের ঠিক মাথায় দাঁড়িয়ে সেটাই বলতে পারবে? বলে, ওয়াই নট। তখন পাহাড়ের কর্নারে গিয়ে ও চেঁচিয়ে বলল, আই লাভ ইউ মম। ইমিডিয়েটলি ও চারিদিক থেকে শুনতে পেলো, আই লাভ ইউ মম। সো দ্য মোরাল ইজ ভেরি সিম্পল, ইটস ইকো। যেরকম তুমি দেবে সেরকম পাবে। তো মা বাচ্চাটিকে বলল, ইটস অল অ্যাবাউট ভাইব্রেশন অ্যান্ড ফ্রিকোয়েন্সি। বাচ্চাটা কি বুঝলো জানি না, কিন্তু দেন মা তাকে ব্যাখ্যা দিল, ঠিক ঠিক তুমি যে ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি ছাড়বে, মানে তুমি যা বলবে সেটা তোমার কাছে ফিরে আসবে। তো এই ইউনিভার্স হচ্ছে একটা ইকোসিস্টেমের মতো। আমি আয়নার সামনে দাঁড়িয়ে যদি হাত নাড়ি, আয়নার সামনে হাত নাড়াই দেখাবে, সেখানে কিন্তু মাথা নাড়া দেখাবে না। ঠিক সেরকম আমি যদি কোনো কিছু পেতে চাই,
তাহলে ডাউট করা যাবে না। আমার কাছে দুটো অপশন আছে, যদি এটাকে আমি মানে হাওয়ায় গুলি মারার মতন করে বলতে চাই না, আমি প্র্যাকটিক্যালি বোঝাতে চাই। এটার একটা খুব সিম্পল এক্সাম্পল হচ্ছে, যদি সায়েন্স দিয়ে বুঝি, আমরা কোনো ইভেন্ট চেঞ্জ করতে পারি না, যেটা ঘটার সেটা ঘটবে, কিন্তু আমরা আমাদের রেসপন্স নিজেদের মতন করে কিন্তু চেঞ্জ করতে পারি। তার মানে ইভেন্টে যাই হোক না কেন, আমার রেসপন্সের ওপর যদি কন্ট্রোল থাকে, রেসপন্স মানে ইমোশনাল রিয়াকশন টুয়ার্ড দ্য সিচুয়েশন, আই রিপিট, ইমোশনাল রিয়াকশনস টুয়ার্ড দ্য সিচুয়েশন যদি আমি ঠিক রাখতে পারি, তাহলে আউটকাম আমার কন্ট্রোলে আসবে। এক্সাম্পল, ইভেন্ট 5 মাল্টিপ্লাই বাই রিয়াকশন, প্রচন্ড রেগে গেছি, 7, রাইট? 5 মাল্টিপ্লাই বাই 7 কি হয়ে গেল? 35। ইভেন্ট 7, আমি ইভেন্টটা কন্ট্রোল করতে পারি না, কিন্তু আমার রিয়াকশনকে একদম কাম ডাউন করে রাখতে পারি। মাল্টিপ্লাই বাই 1, তাহলে 7 মাল্টিপ্লাই বাই 1 7 হলো। তার মানে একটা জায়গায় 35, একটা জায়গায় 1, মানে একটা জায়গায় আমার হার্টবিটে কোনো এফেক্ট হলো না, হোয়াট এভার দ্য সিচুয়েশন। রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি, রিক্সা, টোটো, অন্যান্য গাড়ি রং ওয়ে দিয়ে গেল, ইভেন গাড়িটার সামনে প্রায় টাচ করে দেওয়ার মতো। সিচুয়েশন 1, আমি প্রচুর জোরে তাকে মানুষ করতে গেলাম, তাকে রিয়াকশন দিলাম। আমার মনে হয়, উইথ অল ডিউ রেসপেক্ট, ভারতবর্ষে, বাংলাদেশে এত ভালো লোক চারিপাশে আছে যে আমি তাকে চেঁচাবো, সে হাত জোর করে আমার সামনে এসে বলবে আমি বিরাট ভুল করে ফেলেছি, কান ধরে নিলাম, জীবনে আর করব না। এরকম লোক কোটিতে গুটি বলে, কোটিতে একজন পাবে। তাও সে যদি রিয়ালাইজ করে, বলতে হবে না, সে নিজে থেকে আসবে। কিন্তু মোস্ট অফ দ্য টাইম উল্টে সে হয়তো এটা প্রমাণ করেই ছাড়বে আমি গাড়ি চালানো জানি না, সেই একমাত্র গাড়ি চালানো জানে। এবার প্রশ্নটা হচ্ছে, হোয়ার অ্যাটেনশন গোজ এনার্জি ফ্লোজ। আমি কোথায় অ্যাটেনশন দেবো, কোথায় দেবো না, সেই বোধটুকু কিন্তু আমাদের থাকা উচিত। আমি যদি ওখানে সেই বলা হয় মানে ঠিক পাত্রে ঠিক দান করতে হয় আর কি। সো আমি যদি ভুল জায়গায় ভুল জিনিস দিই, তাহলে রিয়াকশন ডিফারেন্ট আসবে। আমি ডিসাইড করেছি, উইথ অল ডিউ রেসপেক্ট, কাউকে ছোট করছি না, রাস্তায় একটি গরিব বাচ্চা মেয়ে একটা বাচ্চা কোলে নিয়ে ভিক্ষা করছে। আজকাল এটা একটা ব্যবসা দাঁড়িয়েছে, তার কারণ বাচ্চাটা তার নয়, বাচ্চা ভাড়া পাওয়া যায়। এটা ইন্ডিয়াতেও হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে, এর উপর প্রচুর সিনেমা অবধি আছে। সো সে বাচ্চাটা ভাড়া নিয়ে আছে। আমার দয়ার মন, আমি কিন্তু কাউকে ছোট করছি না, কোনো প্রফেশনকেও ছোট করছি না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, হাত জোর করে আগেই ক্ষমা চেয়ে নিলাম যে আমার গরিব মানে কষ্টের মন, আমি বাচ্চাটাকে খাওয়ার জন্য, ওই বাচ্চাটা আরেকটা বাচ্চা কোলে নিয়ে আছে, তার হাতে 50 টাকা 20 টাকা দিলাম। এটা যে ব্যবসা, সেই বোধটাই আমার হলো না। ওয়ারাজ ঘুরিয়ে আমি তাদেরকে বললাম, চলো সামনে আমার দোকান আছে, বা চলো আমি সামনে কোনো দোকানে বসিয়ে তোমাদের খাওয়াচ্ছি। কোনোদিনও এই ধরনের মানুষদের পয়সা না দিয়ে যদি খাওয়ানোর কথা বলে, এরা খেতে চায় না। আমি নিজে পরীক্ষা করে দেখেছি, 100 জনের মধ্যে 99 জনই আমাকে রিজেক্ট করেছে, না না আমাকে টাকা দিন। তার মানে আমাকে বুঝতে হবে আমি কোথায় কোনটা দেবো, কোথায় কোনটা দেবো না। তার মানে খালি ভাবলে হবে না, ভাবার সাথে অ্যাকশন নিতে হবে। আর যদি আমি ডাউট ফ্রিকোয়েন্সি ছাড়ি, ডাউট আসবে। সাপোজ আমি মোবাইলে নাম্বারটা টিপেই কেটে দিলাম, মোবাইলটা ঢুকলো না তো নাম্বার, বোঝাতে পারছি? তার মানে নাম্বারটা টিপে আমাকে ধৈর্য রাখতে হবে, টিক 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 টিক, ক্রিং ক্রিং, এই যে সময়টা আমি দিলাম, লাইফের ক্ষেত্রেও এটা হতে পারে। অনেকেই বলবে এই লেখাগুলোর পিছনে যে আমি তো অনেক দিন ধরে বলেছি, কেন হয়নি? ধৈর্য রাখতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, কতদিন ধৈর্য রাখতে হতে পারে? এটা আমি জানি না, এটা আমি বলতে পারবো না। একটা সহজ জিনিস জানি, একটা বিখ্যাত কোটেশন, ইউনিভার্স নেভার ডিনাইজ, ইট ডিলেস। ইউনিভার্স ডিনাই করে না কাউকে, ডিলে করে, সময় লাগতে পারে। এখন কার ক্ষেত্রে কতটা সময় লাগবে আমি জানি না। এক্সাম্পল, আমার এক স্টুডেন্ট, তার খুব ইচ্ছা হার্ভার্ডে পড়াশোনা করবে। আমি তাকে ফর্মুলা শেয়ার করলাম, সে হার্ভার্ডের থেকে আমার জন্য একটা টুপি নিয়ে আসলো, রাইট? হার্ভার্ডের টুপি। হার্ভার্ড থেকে সে গেঞ্জি নিয়ে আসলো, এই যে হার্ভার্ডের গেঞ্জি। সো সে আমাকে বলেছিল যে স্যার এভরিথিং ইজ পসিবল, আপনিই শিখিয়েছেন, ইউনিভার্স নেভার ডিনাই, ইট ডিলেস। তো এই যে ডিলে আর ডিনাই, এটা বুঝতে গেলেও একটা ম্যাচুরিটি দরকার। সেই ম্যাচুরিটিটা বহু মানুষের থাকে না বলে গরিব বড় লোকের ডিফারেন্সটা কিন্তু অনেকটা। আমরা সারা পৃথিবীতে যদি দেখি, বড় লোকের সংখ্যা কম হলেও তাদের কাছে যা টাকা আছে,
সারা পৃথিবীতে যতজন মাল্টি মিলিয়নিয়ার আছে তাদের সমস্ত টাকা যদি সব ডিস্ট্রিবিউট করে দেওয়া যায় তাহলে পৃথিবীতে গরিবই থাকবে না। কিন্তু মজাটা কোথায়, গরিব না থাকলেও সে আবার গরিব হয়ে যাবে, তার কারণ ডিউ টু অ্যাটিটিউড। বিকজ তার মধ্যে সেই অ্যাটিটিউড নেই যে বড় লোক হবার জন্য, যেটাকে বলা হয় রিচ মাইন্ডসেট। এটা একটা মাইন্ডসেট, এটা একটা কনসেপ্ট। এই কনসেপ্টটাকে বলা হয় লার্ন ট্যালেন্ট। এটা নিয়ে কেউ জন্মায় না, এটা মায়ের পেট থেকে শিখে কেউ জন্মায় না যে আমি কি করে রিচ হব আবার রিচ মাইন্ডসেটে যাব। আই হোপ আমি বোঝাতে পারছি। আমি একটু বেশি বেশি বলছি যাতে একটার মধ্যে অনেকগুলো উত্তর লুকিয়ে থাকে। খুবই খুবই হেল্পফুল, এক্সেলেন্ট। আমার যেটা মাথায় আসছিল যখন আমি আপনার কাছে আসি প্রথম, তখন কিন্তু আমার 2000 সাবস্ক্রাইবার ছিল, এখন 100,000 ক্রস করা। সো আমার খেয়াল খেয়াল পড়ছিল যে তখন ওই সময়টা ছিল, আমি আমি তখন এরকম ভাবতাম যে আমি এটা পারি না, আমি কথা বলতে পারি না। আপনি আমাকে প্রশ্ন করতেন যে আচ্ছা তুমি এটা বলো, আমি কি, আমার মুখে থেকে কিছুই বেরোতো না। সো স্টিল ইন প্রগ্রেস। এখনো এখনো কাজ চলছে, বাট লিস্ট আমি জানি এখন যে আমাকে কি করতে হবে না, যে আমি পারি না এটা না বলে, জাস্ট পারি না তো কি করতে হবে ওই অ্যাকশনটা করা। আমি কথা বলতে পারি না এটা নিজেকে না বলে, আমি কথা কি করলে পারবো, যেরকম আমি অ্যাকশন নিলে পারবো। অ্যাকশন মানে আমি যখন আমার ক্লায়েন্টের কাজ করি, আমার বিজনেসের কাজ করি, ওই কাজগুলা করার কারণে আমার কনফিডেন্স আসে। তো মানুষ বলে যে কনফিডেন্স কিভাবে আসবে, কনফিডেন্স কিভাবে পাবো? সো কনফিডেন্স আসে কাজ দিয়ে, এটা শিখে আসবে না। বাট শিখতে হবে এটাই যেটা আপনি বললেন এখন, যে নেগেটিভ এনার্জি দেওয়া যাবে না। নেগেটিভ, আমরা নিজেকে অনেক ক্রিটিক্যালি অ্যাসেস করি, নিজেকে অনেক ক্রিটিক্যাল, মানে সবচেয়ে বেশি আমরা আমরা নিজেকেই হেট করি, দেখা যায় এত হেটফুল কথা বলি, আমি এটা পারি না, আমাকে দিয়ে হবে না, আমার জন্য না, মানে যত রকম না না জিনিস আমরা আমাদের নিজেদের জন্য বলতে থাকি। জাস্ট এই কথা কনভারসেশনগুলো চেঞ্জ করে দেওয়া, অ্যান্ড দেন যারা করছে তারা কিন্তু আমাদের মতনই নর্মাল মানুষ, তারা করছে। আমি যত মানুষ দেখি, যত মিলিনিয়ার বিলিনিয়ার যাদেরকেই দেখি, সবাই এই সেম স্ট্রাগল দিয়ে গেছে, সবাই আন্ডার কনফিডেন্ট ছিল, সবাই প্র্যাকটিস করে, মানে এই স্ট্রাগলটা আমরা ইউজুয়ালি দেখি না, আমরা দেখি তাদের এন্ড এন্ড রেজাল্টটা, যে ওরা হয়ে গিয়েছে, বাট হওয়ার আগে কিন্তু সেম স্ট্রাগল ছিল। সো জাস্ট ওই পাথটা ফলো করা। সো খুবই হেল্পফুল ছিল আপনার এটা, যে নেগেটিভ, এটা এটা এত নর্মাল, এটা ডেইলি করা হয়, জাস্ট এটা অ্যাভয়েড করা, যে নেগেটিভ নিজেকে কথা না বলা। সেটাই, যে নেগেটিভ কথা না বলে কাজ করে যাওয়া, যেই কাজগুলো যেটা আপনি এর আগে বললেন, যে ওয়াই ফিক্স করে হাউটা করা, হাউ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, ওটা বের করে ওই কাজগুলো করা। সো আমার একটা ঘটনা মনে পড়ে গেল যে আমরা কোনো ঘটনা যখন আমাদের সাথে ঘটে আমরা সেটাকে অনেকভাবে ইন্টারপ্রেট করি। ইন্টারপ্রেট মানে আমরা কোনটাকে কিভাবে দেখব, কোনটা কিভাবে বুঝবো, কোনটা কিভাবে বানাবো। এবার ইন্টারপ্রিটেশনটা পুরোটাই কিন্তু একটা ম্যাজিক ওয়ার্ড। ম্যাজিক ওয়ার্ড মানে আমাদের প্রত্যেকের আলাদা। আমার ইচ্ছা আছে একটা জিনিস শেয়ার করার, আমি জানি না এটা শেয়ার করা যাবে কিনা। আমি ক্লিক করছি, আহ, দেখা যাক এটা শেয়ার করা যাচ্ছে কিনা। যেরকম এখন আমি একটা ছবি দেখাচ্ছি, ছবিটা কি দেখা যাচ্ছে? জি জি, আসছে। হ্যাঁ। তো এই ছবিটাকে যদি হঠাৎ করে কেউ দেখে, অনেকেই বলবে আমি ব্লগস দেখছি, অনেকেই বলবে যে আমি ঠিক বুঝতে পারছি না এটা কি, অনেকেই বলবে দুটো কালার দেখছি। কেউ কিন্তু ভুল নয়, কিন্তু অ্যাপারেন্ট ভিউ দিয়ে, মানে এটাকে বলা হয় সারফেস লার্নিং। আই রিপিট দ্য ওয়ার্ড সারফেস লার্নিং। মানে অ্যাপারেন্ট মানে হঠাৎ করে এই ধরনের পিকচার দেখলে সবাই বলবে ইট জাস্ট এ জিগস পাজেল। বাট আমি যদি তাকে একটু ডিপ লার্নিং ওয়াইজ দেখতে বলি, যে লুক ইনটু দ্য ম্যাটার ইন এ আদার ওয়ে, মানে আমরা কালোটাকে দেখবো না, আমরা এভাবে ভাববো একটা কালো কাগজের মধ্যে সাদা কাগজ কেটে লাগানো আছে, তাহলেই কিন্তু পরিষ্কার এটা দেখা যাচ্ছে ইংলিশে লিফট লেখা আছে। সো নাবিলা, তুমি কি দেখতে পাচ্ছ পরিষ্কার ইংলিশে লিফট লেখা আছে? আমি এখনো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, একটু একটু ধৈর্য রাখতে হবে, মানে যতক্ষণ তুমি কালোটার দিকে তাকিয়ে থাকবে তুমি দেখতে পাবে না, খালি ব্লগস দেখবে। তো চোখের আইবলটাকে একটু দরকার হলে পিট 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 করে না, আমরা চোখটা ডপ 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 করি, সেই চোখটা পিট পিট করে একটু যদি স্লো একদম চোখটা ছোট্ট করে দেখা যায়, তাহলে এভাবে দেখতে হবে একটা কালো কাগজের মধ্যে সাদা কাগজ কেটে লাগানো, পরিষ্কার লিফট লেখা আছে, পরিষ্কার। জাস্ট এ ম্যাটার অফ টাইম। প্র্যাকটিস লাগবে, আমি এখনো দেখছি না। কোনো অসুবিধা নেই। তুমি যদি নাও দেখো,
আমি তোমাকে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব যে আমাদের বডি, আমাদের মাইন্ড কিভাবে কাজ করে। এটা ঠিক পরের স্লাইডটা দেখাবো। এর পরের স্লাইডটা দেখলে তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি যেটা তুমি প্রশ্ন করলে তার উত্তর দিচ্ছি। খুব ভালো করে দেখো, সেলফ টক, যেটা তুমি বলছিলে ডাউট। তা তুমি যদি আমি যেখানে বসে আছি সেখান থেকে আমি আমার বাঁ দিকে দেখতে পাচ্ছি একটা সার্কেল আছে, যেখানে কি লেখা আছে নেগেটিভ থট অ্যাবাউট সেলফ। তারপরে কি লেখা আছে লো সেলফ এস্টিম। তারপরে কি লেখা আছে এক্সপেকটেশন টু ফেইল। তারপরে কি লেখা আছে অ্যাকচুয়াল পার্সোনাল ফেলিয়ার। মানে আমার ভেতরে ডাউট হচ্ছে, ডাউটটা কিন্তু ঘুরে ঘুরে ফেলিয়ার হলো। এবার ডান দিকে তাকাই, পজিটিভ থট অ্যাবাউট সেলফ, হাই সেলফ এস্টিম, যাই হোক ভালো হবে, যেটাই হোক ভালো হবে, হোপফুল থিঙ্কিং বলে, পসিবিলিটি থিঙ্কার বলে, এক্সপেক্টেড টু সাকসেস, মানে কিছু না কিছু ভালো হবে, যেটাই হবে ভালো, কিছু তো শিখতে তো পারবো, হারানোর তো কিছু নেই। এভাবেই যদি ভাবা যায় অ্যাকচুয়াল সাকসেস স্টার্ট হয়ে যায়। যে কারণে ওই জন্য লেখাটার মধ্যে একটা লেখা আছে, দ্য মোর ইউ ডু হোয়াট ইউ আর ডুইং, দ্য মোর ইউ গেট হোয়াট ইউ গট। মানে পুরো ব্যাপারটাই হচ্ছে পারসেপশন। যেরকম এনার্জি অ্যাটেনশন গোজ, এনার্জি ফ্লো, তুমি যেটাখানে অ্যাটেনশন দেবে এনার্জি সেখানে ফ্লো করবে। এটা সবার ক্ষেত্রে হয়। আমি আমার মেয়েকে দিয়ে দেখেছি, মেয়ের ড্রিম ছিল যে ওয়ার্ল্ডের বেস্ট ইউনিভার্সিটিতে পড়বে, এবং সেটার জন্য প্রথমবার যখন ট্রাই করে ও রিজেক্টেড হয়। নিয়ার অ্যাবাউট 70 ওয়ার্ল্ড বেস্ট ইনস্টিটিউশন ক্যান্সারের ওপর সব জায়গা থেকে রিজেক্টেড হয়। আমি একটাই কথা বলেছিলাম, রিমেম্বার ইউ আর নট রিজেক্টেড, ইউ আর রিডাইরেক্টেড, জাস্ট হোল্ড ফর ফিউ মোর সেকেন্ড। যেটা ইন্ডিয়ান টিমে আমি বলেছিলাম, সেই কোটেশনটাও এখানে ইউজ করব, যে ডোন্ট থিঙ্ক ইটস ওভার আনটিল ইটস ওভার। আই রিপিট, ডোন্ট থিঙ্ক ইটস ওভার আনটিল ইটস ওভার। মানে এটা ভেবো না শেষ হয়ে গেছে, জাস্ট হোল্ড ফর ফিউ মোর সেকেন্ড, দ্যাটস অল অ্যাবাউট উইনিং অ্যান্ড লুজিং। যতক্ষণ না শেষ হুইসেল পড়ছে ততক্ষণ অবধি ভাববে গেম শেষ নয়। জানো না কি ম্যাজিক, কি মেরাকেল হতে পারে। তো সেম থিং হ্যাপেন উইথ মি, সেম থিং হ্যাপেন উইথ মাই ডটার অলসো। ও ওয়ার্ল্ডের বেস্ট ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে চান্স পেয়েছে, এবং সেটাও কিন্তু ল অফ অ্যাট্রাকশন অ্যাপ্লাই করে। আজকের ডেটে দাঁড়িয়ে আমি যখনই মিজুর কথা বলি, মিজু ওর নিকনেম, আমার ওয়ার্ল্ড ওয়াইড যত স্টুডেন্টের কথা বলি, একটু আগেও দেখালাম, নিজে অ্যাচিভমেন্ট দেখিয়েছি, আমার স্টুডেন্টদের অ্যাচিভমেন্ট দেখিয়েছি। সো মাইন্ডসেট, একটু নিজের ইমোশনাল যে টার্বুলেন্স ওটার উপরে কাজ করতে হবে। যেটা আমার মনে হয়, আমি যদি খুব ভুল না করি, আগের বারও হয়তো বলেছিলাম, যেটা হচ্ছে FTBA। এটা একটা ফর্মুলা। A ফর ফিলিংস বা ফ্রিকোয়েন্সি, B ফর বিলিভ, রাইট? ফ্রিকোয়েন্সি বা ফিলিংস সবসময় পজিটিভ রাখতে হবে, অ্যান্ড দেন বিলিভ, হোপফুল থিঙ্কিং। T ফর থট, আমার থট যেন খুব পজিটিভ থাকে। B ফর বিলিভ, আমি যেটা ভাবছি সেটাকে যেন বিশ্বাস করি। অ্যান্ড A ফর অ্যাকশন, অ্যাকশন কিন্তু নিতে হবে, অ্যাকশন না নিলে হবে না। বাংলায় বলে না, মুখে মারিতং জগৎ। আমার বহু পডকাস্টে কি হয়, আমরা ফ্লোতে কথা বলি, একটা কোশ্চেনের এগেনস্টে অনেক রকম ডেফিনেশন দেওয়া হয়। এবার এটাকে যখন কেটে রিলে কনভার্ট করা হয়, অনেক সময় হয় সেটা পার্সপেক্টিভ পুরো বদলে যায়। তখন অনেক মানুষ নেগেটিভ কমেন্টস করে, এবং অনেকে এরকমও বলে যে এসি ঘরে বসে বড় বড় ডায়লগ দেওয়া যায়। কিন্তু না তোমার লাইফ স্টোরি তারা জানে, না আমাদের লাইফ স্টোরি জানে। একটু আগে তুমি যেটা বলছিলে, একটু আগে তুমি যেটা বলছিলে যে স্ট্রাগেলটা কেউ দেখে না, তো সেইটার একটা এক্সাম্পল দিই। আমি ইন্ডিয়াতে এটা প্রায়ই দিই। তুমি জানবে হিন্দুদের বিভিন্ন ধরনের পুজো হয়, এবং সেখানে মূর্তি তৈরি হয়। সবাই কিন্তু পুজো দেয় মূর্তির সামনে, পিছনে কেউ দেয় না। আই এম সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ। মানে মূর্তিটাকে যদি দেখা হয়, মাটির মূর্তি হয়, যেরকম দুর্গা ঠাকুর, মা কালী মাটির মূর্তি হয়, সবাই সামনেটা দেখে। কিন্তু মূর্তির পিছনে গেলে দেখা যায় প্রচুর খড় লাগানো থাকে, আর বিভিন্ন অ্যাঙ্গেলে লাঠি, বাঁশ, কাঠি পোতা থাকে। তার মানে যে ঠাকুরটাকে আমরা প্রণাম করছি তার পিছনটাও কত বিকৃত থাকে। মেক সেন্স? বোঝাতে পারছি? মানে কতটা কষ্ট পেলে তারপরে এরকম হয়। যেরকম আমি যদি এটা দিয়েই দেখাই, একটা টুপির এই ধরনের এমব্রয়ডারি করা, বা একটা খুব সুন্দর স্ট্রাকচার আমরা যখন ওপরে দেখি সেলাই করা, কি সুন্দর দেখতে লাগে। কিন্তু পিছন দিকে সুতো দেখলে দেখা যাবে হাজার হাজার সুতোর কাটাকুটি কাটাকুটি কাটাকুটি। সোয়েটারে যেটা খুব ভালো বোঝা যায়,
সোয়েটার যারা বানান, যে সমস্ত মায়েরা বা দিদিরা বানান জানবে যে সোয়েটারে যে লোগো বানানো বা সোয়েটারে যে ছবি বানানো হয় সেটা পিছন দিকে ঘোরালে দেখা যায় সুতোর কাটাকুটি। মানে যে সফলতাটা আমরা দেখছি তার পিছনে কিন্তু অনেক কষ্ট আছে। সচিন তেন্ডুলকার লোকাল ট্রেনে করে যাতায়াত করত, দিনে বহুদিন হতো তার দাদার টিফিন ক্যারিয়ার নিয়ে তার সাথে ঘুরে বেড়াতো, স্কুটারে করে বিভিন্ন জায়গায় রমাকান্ত আর্চেরেকার তাকে খেলাতো। আমাদের বক্সার, যেটা বিখ্যাত বক্সার আমরা জানি যে মোহাম্মদ আলীর লাইফটাও কিন্তু এরকম ছিল, প্রচুর, যার নাম ক্যাশিয়ার ক্লে অব্দি হয়, রাইট, ক্যাশিয়ার ক্লে, তারপরে মোহাম্মদ আলী হয়। এবং আমরা যদি রকির লাইফ দেখি, সিলভেস্টার স্ট্যালন, তার লাইফে সে একটা বই লিখে সেই বই নিয়ে লোকের কাছে ঘুরে বেরিয়েছে, ইভেন তার কুকুরটাকে অবধি নিয়ে সে ঘুরে বেরিয়েছে। মানে এরকম হয়েছিল কুকুরটাকে খেতে দিতে পারবে না, কিন্তু তারপরেও সে বলেছিল, ইফ আই উইল বি দ্য অ্যাক্টার, আই উইল বি দ্য মেইন ক্যারেক্টার, দেন অনলি আই উইল সার্ভ দ্য মানে স্টোরি, মানে আমি আমার স্টোরিটা দেবো। এবং সেই জিনিসটা উনি করেছেন। তার মানে নেভার গিভ আপ অ্যাটিটিউড এবং ধরে থাকতে হবে। আমি জানি না আগের পডকাস্টে আমি এই গল্পটা বলেছি কিনা, আমার আবার একটা মনে পড়ে গেল গল্প। আমি প্রচুর গল্প আমি পড়ি, আর গল্পগুলো ইনস্ট্যান্ট মনেও পড়ে যায়। গল্পটা অনেকটা এরকম, যেটা তুমি একটু আগে বলছিলে যে কতদিন আমি ধৈর্য রাখবো সেটার উপরে। তো এক দেশে এক মানে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না। তো দেশের লোকজন ডিসিশন নিল বৃষ্টি কিভাবে আনা যায়। তো খোঁজ নিয়ে দেখা গেল যে অনেক দূরের গ্রামে কেউ একজন বিখ্যাত মানুষ আছে, পণ্ডিত আছে, সে নাকি পুজো করলেই বৃষ্টি হয়। এবং ওই কথা ভাবার সাথে সাথে তারা গিয়ে দেখলো সেই পণ্ডিত অলরেডি আরেকটা গ্রামে পুজো করছে। এবং তাকে যখন রিকোয়েস্ট করা হলো যে তুমি আমাদের এই গ্রামে এসে পুজো করো, সে বললো এখনো 4 জনের ওয়েটিং আছে, আমি 4টে গ্রাম যাব, সেই গ্রামে বৃষ্টি পড়িয়ে তারপর আসবো। এবং তখন এই গ্রামের লোকেরা ছাড়লো না, ওর পিছন পিছন ওই 4টে গ্রামে গেল এবং দেখলো কোথাও 20 দিন, কোথাও 30 দিন, কোথাও 50 দিন ধরে বৃষ্টি, মানে ওয়েট করতে হচ্ছে, তারপরে বৃষ্টি আসছে। এই গ্রামে যখন আসলো সে একটা বিরাট বড় ফর্দ দিল, বিভিন্ন ধরনের মাটি লাগবে, বিভিন্ন ধরনের জিনিস লাগবে যেগুলো দিয়ে সে যজ্ঞ করবে। এবং যখন সে পুজো শুরু করলো, 1 দিন, 20 দিন, 25 দিন, আলটিমেট 42 দিন বৃষ্টির কোনো নামগন্ধ নেই। ঠিক 49 দিনের মাথায় সেই ঝমঝম করে বৃষ্টি নামলো। গ্রামের ওই দেশের যারা মানুষ ছিলেন তারা খুবই বুদ্ধিমান এবং অল্প বয়সী ছেলেমেয়েরা প্রচুর ছিল। তারা গুরুদেব চলে যাওয়ার সময় প্রার্থনা করে বললেন, গুরুদেব আপনি এত কোয়ালিফাইড, এত কিছু জানেন, এরপরে আবার কবে আপনি আসবেন আমরা জানি না, কিন্তু আমরা কি পারি আপনার কাছ থেকে এই মন্ত্রগুলো শুখে নিতে, বা যে ফর্দগুলো দিয়ে আপনি পুজো করছিলেন, তাহলে আমরাও বৃষ্টি আনতে পারবো, আপনি যদি সিক্রেটটা বলে দেন। তো গুরুদেব হাসতে হাসতে সবাইকে কাছে ডাকলো, কাছে ডেকে কানে কানে বলল যে অ্যাকচুয়ালি আমি ততক্ষণ মন্ত্রপাঠ করি যতক্ষণ না বৃষ্টি হয়। মেসেজ এটাই, কিপ গোয়িং, কিপ গোয়িং, কিপ গোয়িং, ওয়ান ডে ইউ উইল অ্যাচিভ, বিকজ দ্যার ইজ এ ভেরি গুড এক্সাম্পল, টাফ টাইম নেভার লাস্ট, টাফ পিপল ডু। তুমি যদি টাফ হও, কারোর ক্ষমতা নেই তোমাকে আটকাবে। বাধা আসবে, বাধা আসবে না এটা নয়, বাধা আসাটা প্রসেসের একটা পার্ট, ইউ হ্যাভ টু ফেস দ্যাট বাধা। প্রত্যেকটা বাধার পিছনে লার্নিং আছে। স্মাইল, ফেস ইট অ্যান্ড লুক আপ অ্যান্ড সে থ্যাংক ইউ ফর সিলেক্টিং মি। অলমাইটি তাকেই সিলেক্ট করে, তাকেই তৈরি করে, তাকেই বাধা দেয় যাকে সে তৈরি করতে চায়। যে তৈরি হওয়ার জন্য ফেস করতে চায় না, তার জন্য ওই 80 যায় মাইনে পাই আর ঘুম, এটাই আমরা দেখি না। প্রচুর মানুষ বলে আমরা দুপুরবেলা না ঘুমালে ঠিক যেন হলো না। অনেকেই আছে যেদিন পরীক্ষা নেই, যেদিন পড়াশোনা নেই, যেদিন অফিস নেই, ঘুমিয়েই যাচ্ছে। একটা মানুষ তুমি দেখাবে না যে ঘুমিয়ে বড়লোক হয়েছে। হোয়াট আই মিন টু সে, ঘুমালে হবে না, নিশ্চয়ই ঘুম দরকার, কিন্তু কতটা ঘুমাবো, কখন ঘুমাবো, কিভাবে ঘুমাবো, কতটা সময় নিজের লাইফে প্রোডাক্টিভ করবো, বিকজ টাইম ইজ লিমিটেড, সময়কে তো কেনা যায় না। আর আমরা দেখেছি ফ্রিতে সব থেকে কস্টলি জিনিস অলমাইটি দিয়ে দিচ্ছে, দ্যাট ইজ টাইম। ফ্রিতে সব থেকে কস্টলি জিনিস দিচ্ছে, দিস ইজ দ্য ডিভাইস। যদি এরকম হতো, জন্মাতে গেলে আগে 2000 বছর ধরে বা 200 বছর ধরে কাজ করতে হবে, তারপরে জন্মানোর কোয়ালিফিকেশন পাবে, তাহলে লাইফটা অন্যরকম হতো। আমরা ফ্রিতে পাচ্ছি, শরীর ফ্রিতে পাচ্ছি, টাইম ফ্রিতে পাচ্ছি, সেই জন্য মূল্য বুঝছি না। রাস্তার ওপর ফুটপাতে ফ্রিতে কোরআন, গীতা, বাইবেল যদি পড়ে থাকে, কেউ মূল্য দেবে না, কেউ মূল্য দেবে না। কেন? ফ্রিতে মানুষ মূল্য দেয় না। আর সস্তাতে অনেকেই অনেক কিছু কিনতে চায়। আমরা দেখতে যাই
অনেক হসপিটালে, মানে হসপিটাল বললে ভুল হবে, বেড়াতে যাওয়ার সময় আমরা বলি সস্তায় ভালো হোটেল আছে, কোথাও গিয়ে বলি সস্তায় ভালো খাবার পাওয়া যাবে, কম দামে ভালো খাবার পাওয়া যাবে। তো সস্তায় কিন্তু বস্তা পাওয়া যায়, ভালো জিনিস পাওয়া যায় না। এটা বুঝতেই বাঙালির অনেকটা সময় কেটে যায়, রাইট? সো আমার ইয়েস। মনে হয় আমরা প্রত্যেকে নিজেদের কাছে এক একটা বিরাট বড়, মানে জায়েন্ট, আমরা সব থেকে বড়, মানে কোটি কোটি টাকার একটা জিনিস নিয়ে ক্যারি করছি, কিন্তু মূল্য বুঝতে পারি না, তাই না? খুবই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলেছেন আপনি। আপনি তো পুরা সিক্রেট বলে দিলেন যে সাকসেসফুল হওয়ার কি সিক্রেটটা, লিটারেলি সেটাই সিক্রেট। আর আর এই সময়ের দাম না দেওয়া, দেখা যায় আমরা 1,000, 5,000, 10,000 টাকা নিজের উপর ইনভেস্ট করতে যতটা না চিন্তা করি, মানে মুভি দেখে ঘুমায় সময়টাকে ইনভেস্ট করতে আমরা একদমই, মানে মাথায় আসে না। সো এই এই চেঞ্জ অফ থিঙ্কিংটা, এই যে মাইন্ডসেটের কথা বলা হয়, যে আপনি প্রথমে বললেন অনেকগুলো কথা বলে আপনি ঠিক এখানেই দেখায় বললেন যে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে, এই মাইন্ডসেটটা আনতে হবে। সো এই যে এইগুলাই হলো অ্যাকচুয়াল অ্যাকশনেবল, যেটা যে মাইন্ডসেট চেঞ্জ বলতে কি, এই যে মাইন্ডসেট চেঞ্জ হলো যে দাম দেওয়া বোঝা, কোনটাকে কোনটাকে তুমি প্রায়োরিটাইজ করছো, কতদিন কনসিস্টেন্টলি কি কি করছো, ইভ্যালুয়েশন করা, নিজেকে ইভ্যালুয়েট করা যে আমি কি কি করছি, আমি তো চাচ্ছি এটা, বাট আমি কি কি করছি ওটা পাওয়ার জন্য, নিজেকে ইভ্যালুয়েট করা। সো আমার কাছে আপনার আমার মানে আমি জানি এটা অনেকেরই হবে, বাট একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি দেখেছেন আপনার এক্সপিরিয়েন্স থেকে যে কোনো কোচ বা মেন্টর ছাড়া খুব কম সময় 5-10 বছর, কম সময় বলতে 5-10 বছরের মধ্যে কেউ সাকসেসফুল কতজন হতে পেরেছে? মানে আমার আমার দেখা মতো, আমার এক্সপিরিয়েন্স মতো, আমি যত এগোচ্ছি, যত দেখছি, সবারই না মানে কোনো মেন্টর বা কোচ ছিলই। কারণ নিজের সাথে এই যে মাথার মধ্যে যে মাইন্ডসেটের কথা বলা হচ্ছে, নিজের সাথে লড়াই করা সবচেয়ে কঠিন। মানে বই খুলে পড়লেও বইয়ের মধ্যে শুরুতে থাকবে আমার মেন্টর এটা বলেছে, আমার মেন্টর, মানে সবারই দেখা যায় প্রত্যেকটা সাকসেসফুল মানুষের মেন্টর বা কোচ ছিল। এটা আপনার আপনার এক্সপিরিয়েন্সে আপনি কি দেখেছেন এটা নিয়ে? আমি এটা বলার আগে আমি একটু প্রত্যেকটা পার্টিসিপেন্ট বা প্রত্যেকটা পডকাস্ট ওয়াচার যারা করছেন তাদের একটা রিয়েল সিচুয়েশন দিতে পারি, তাহলে মানুষ হয়তো ভাববে, এবং ভাবার সাথে সাথে না সে নিজেই নিজের উত্তর খুঁজে পাবে। যেরকম আমি যদি আজকে এই মুহূর্তে যে কোনো, আমার সামনে 10টা মানুষ বসে আছে, তাদেরকে যদি বলি তোমাকে 86,400 রুপিস এই মুহূর্তে দেওয়া হবে, 10 মিনিটে ক্যালকুলেশন করে বলো এই টাকাটা তুমি কিভাবে খরচা করবে, রাইট? তো সেক্ষেত্রে দেখা যাবে 90% মানুষই যে উত্তরটা দেবে সে কিন্তু অনেক ভাববে, সে ভেবেই যাবে, ভেবেই যাবে, ভেবেই যাবে, এবং ভাবার পর হয়তো, অনেক ভাবার পর হয়তো একটা উত্তর দেবে। মানে বলার বক্তব্য এটা, ভাবার সাথে সাথে উত্তর দেওয়ার ক্ষমতাটা নেই। আর যদি দেয়ও, আমি যদি বলি এই একই জিনিস আবার যদি পরের দিন দেওয়া হয়, কেননা রাত্রিবেলার মধ্যে জিনিসটা নষ্ট হয়ে যাবে, তাহলে তুমি কত পে করবে, এই তাহলে তুমি কি করবে, তখন দেখা যাবে আবার দেখা যাবে সে ওই জায়গাটার মধ্যে হারিয়ে গেছে, মানে ভাবছে। আমি যদি আবার তাকে দিই, সে কিন্তু একটা সময় বলবে আমি আর জানি না কি করব, রাইট? মানে আমি বলতে চাইছি 86,400 সেকেন্ড আমরা প্রত্যেক দিন পাই, কিন্তু টাকা পেলে আমরা ক্যালকুলেশন করি, কিন্তু সময় যেটা পাচ্ছি তাকে ক্যালকুলেশন করি না। আমি এরকম 100 জন স্টুডেন্টকে প্রশ্ন করাতে 99 জন এই উত্তর দিয়েছে, রুটিন তো লিখি কিন্তু মেনটেন করতে পারি না। এবার এটার জন্য দায়ী কে? রুটিন মেনটেন করতে পারি না বলে রুটিন মেনটেন করব না, এটা না, রুটিন মেনটেন করতে পারি না, অতএব একজন এক্সপার্টের হেল্প আমার নেওয়া উচিত, যে আমাকে গাইড করবে রুটিন কিভাবে ফলো করা যায়। বোঝাতে পারছি ব্যাপারটা? সো রুটিন ফলো করতেই হবে, এটা যদি আমার বিশ্বাস থাকে তবেই কিন্তু আমি নিজেকে কি করব, গ্রো করতে পারবো, তাই না? হ্যাঁ কি না? অ্যাবসলিউটলি। আমি কি বোঝাতে পারছি? জি। এবার আবার সেই গুরুর কথা দিয়ে চলে আসি, যে আমার কাছে খুব সুন্দর একটা কথা মনে পড়ে গেল যে মোমেন্টে নাবিলা তুমি প্রশ্ন করলে। আশা করি তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, জি। দেখতে পাচ্ছ স্ক্রিনে জি। কি দেখতে পাচ্ছ আমাকে বললে ভালো হয়, কেননা ট্রান্সফরমেশন আসছে।
হ্যাঁ, হ্যাঁ, তারপরে আর কিছু দেখা যাচ্ছে? ছবি একটা বাবা তার ছেলেকে দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে কি লেখা আছে সেটা কি তোমরা দেখতে পাচ্ছ? Whoever goes on the path without a guide, for him a way of 2 day becomes a বিকাম এ 100 years. 100 ডে। এটা একটা এনশিয়েন্ট চাইনিজ প্রভাব, রাইট? এখানে কি বলছে যে তোমাকে গুরু দরকার। সেই জন্যই বলা হয় মানুষ দেখে শেখে, মানুষ থেকে শেখে। গুরু তোমাকে রাস্তা দেখাবে, কিন্তু তার মানে এই নয় সারা জীবন গুরু তোমার সাথে হাঁটবে, এটা সম্ভব নয়। গুরু সারা জীবন হাঁটবে না। গুরু রাস্তা দেখাতে পারে, সেই রাস্তা দেখে তোমাকে হাঁটার মানসিকতা তৈরি করতে হবে, তবেই কিন্তু তুমি পারবে। এখন একটা খুব সুন্দর গল্প আছে, আমি জানি আহ, অনেক মানুষ এটা জানে, যেরকম কোরআন আহ, লেখা হয়েছে, যেরকম বাইবেল লেখা হয়েছে, সেরকম গীতা আছে হিন্দুদের। এবং গীতার যে ব্যাকগ্রাউন্ড, গীতাটা হঠাৎ করে কোথা থেকে আসলো? গীতার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কৃষ্ণ আর অর্জুনের সংলাপ, মানে আলোচনা হচ্ছে। তো এটার পিছনে আরেকটা দেখা যাচ্ছে, মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে। আজকাল চ্যাট জিপিটি আছে, সবাই জানবে। সো অর্জুন পৃথিবীর বিখ্যাত আর্চার ছিল, সব থেকে ভালো যোদ্ধা ছিল। অর্জুনের এক ছেলে ছিল, যে ছেলের নাম অভিমন্যু বলা হয়। হিন্দুদের কাছে এটা খুব কমন নেম, অভিমন্যু। অভিমন্যু জানতো কিভাবে একটা চক্রব্যূহ মানে একটা স্ট্রাকচার, যেটার মধ্যে ঢুকতে হয় আবার কিভাবে বেরোতে হয়। কিন্তু অভিমন্যু জানতো না কিভাবে বেরোতে হয়, ও জানতো কিভাবে ঢুকতে হয়। ঠিক সেখানে অর্জুন একমাত্র জানতো কিভাবে ঢুকতে হয়, কিভাবে বেরোতে হয়। সো অ্যাজ পার দ্য মহাভারত এরকম লিখিত আছে। আমি দেখিনি নিজে হাতে ঘটনাটা ঘটেছে কিনা। আমরা যেভাবে জেনেছি, আমরা ছোটবেলা থেকে তো বই পড়েই শিখেছি। তো সেই বই পড়ে দাদু ঠাকুমার কাছ থেকে শোনা যে অভিমন্যু, অর্জুন ঢুকেছিল, অর্জুন বেরিয়ে এসেছিল, অভিমন্যু ঢুকেছিল আর বেরিয়ে আসতে পারে। তার মানে আমরা সবাই কিন্তু গুরু না মেনে বা মেন্টার না মেনে নিজের বুদ্ধিতে যদি করি, তাহলে সময় নষ্ট হবার চান্সটা অনেকটাই বেশি। তো সেই ক্ষেত্রে আমি জানি না তুমি পড়েছো কিনা ছোটবেলায়, আমাদের এই গল্পটা খুব ফেমাস, আলিবাবা 40 চোর, জানো? জি। তো আলিবাবা একটা ক্যারেক্টার ছিল আলী, আর তার ভাই ছিল কাসেম। তো আলিবাবা জানতো যে গুহার মধ্যে ঢুকতে গেলে চিচিং ফাঁক বলতে হয়, আর বেরোনোর হুম। সময় চিচিং বন্ধ বলতে হয়। কিন্তু আলিবাবার ভাই কাসেম, সে ঢুকে তো গেছিল চিচিং ফাঁক বলে, কিন্তু ভেতরের ওই মোহের মধ্যে জড়িয়ে সে এত সোনাদানা পেয়েছে, সে ভুলেই গেছে যে বেরোনোর সময় যে তাকে বলতে হবে চিচিং বন্ধ, চিচিং ফাঁক, চিচিং বন্ধ। মানে আমি বলতে চাইছি, কোড, পাসওয়ার্ড যদি আমরা ভুলে যাই, মোবাইল লক হয়ে যায়, ল্যাপটপ লক হয়ে যায়, লাইফও লক হয়ে যায়। পাসওয়ার্ড হচ্ছে তোমার কাছে লিমিটেড টাইম আছে, ইউটিলাইজ করো। ইফ ইউ রেসপেক্ট ইউর টাইম নাও, টাইম উইল রেসপেক্ট ইউর ফিউচার। ইফ ইউ ডিস্ট্রয় ইউর টাইম নাও, টাইম উইল ডিস্ট্রয় ইউর ফিউচার। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এর থেকে সহজ অঙ্ক হয় না। এটা এটা 25-26 বছরের ছেলেরা বোঝে কখন? 30 বছর বয়সে। হুম। কেননা 25 বছর অবধি প্রেম করব না, বাইকে ঘুরবো না, মস্তি করব না, একটু নেশা করব না, একটু রাত কাটাবো না, তাহলে জীবনের মানে কি? যেন 25 বছরই লিমিট, 25-এর মধ্যেই সব করতে হবে। আজকের ডেটে মানুষ মোবাইলে ইনস্টাগ্রাম খুলতেই হবে, মোবাইলে স্ন্যাপচ্যাট থাকতেই হবে, মোবাইলে ফেসবুকের মাধ্যমে শো অফ করতেই হবে যে আমি বিরাট কিছু। নাও দ্য কোশ্চেন ইজ, এইগুলো করাতে যে সময়টা তুমি দিচ্ছ, সবাই কি সেই লেভেলে সাকসেস পাচ্ছে এগুলোতে? মানে এগুলোতে সাকসেস যারাই পাচ্ছে, তারা কিন্তু রীতিমতো পড়াশোনা করছে, তারা কখনোই টাইম ওয়েস্ট করছে না। সো দেয়ার ইজ এ মিনিং। ওয়েস্ট অ্যান্ড ইনভেস্টের মানেটা বুঝতে হবে। আজকের দিনের সমাজের ছোটরা অনেকেই ল অফ অ্যাট্রাকশনে বিশ্বাস করে, অনেকেই চায় স্বপ্ন সফল করতে, কিন্তু স্বপ্নের জন্য এইটা করতে রাজি নয়। এটা কি? ব্রাশ। সো দাঁত ব্রাশ যেরকম করি, মাইন্ডকেও কি করতে হবে আমাদের? মাইন্ড ব্রাশ করতে হবে। আমার সেই চুলের সেই গল্প আছে, তুমি হয়তো জানো, যে একজন বলেছিল যে চুলে ইনভেস্ট না করে তার থেকে হাফ ইঞ্চি নিচে ইনভেস্ট কর, হুম। এইটাতে ইনভেস্ট কর, গ্রো করবি। আমি একটা গল্প বলতে চাইবো এই প্রশ্নের এগেনস্টে। আমি জানি এই গল্পটা প্রত্যেকটা শ্রোতার ভ্যালু বুঝতে পারবে। দুই বন্ধু,
এক বন্ধুর নাম এ, এক বন্ধুর নাম বি। আমি অনেক সময় একই গল্প বলি বা অনেক সময় ডিফারেন্ট গল্প বলি, আমার মনে থাকে না। যদি এই গল্পটা রিপিটও হয়, আমার মনে হয় গল্পটা যেন না কাটা হয়, গল্পটা কাজে লাগবে শ্রোতাদের। কারণ এই পরিপ্রেক্ষিতে গল্পটা খুব রেলিভেন্ট। আজকে যে দেশের অবস্থা, দেশ মানে আমি বলছি না কোন দেশ, সারা পৃথিবীর অবস্থা একটা টালমাটাল, কিন্তু কোনো স্টেবিলিটি নেই। আমরা এখনো কেউ জানি না 0.5 ঘন্টা বাদে সারা পৃথিবীতে জিনিসের দাম বাড়বে না কমবে। আমরা কেউ জানি না আমরা যে দেশেই আছি না কেন কতটা শান্তিতে আছি। এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন। কিন্তু মোরাল ভ্যালু স্ট্রং রাখতে হবে, নিজের বিশ্বাসটা স্ট্রং রাখতে হবে। কেননা আমি যদি আমাকে বিশ্বাস না করি, দেশের নেতা আমাকে বিশ্বাস করলে আমি সাকসেস হব না, আমি দেশের নেতাকে বিশ্বাস করলে সাকসেস হব না। আমাকে আমাকে বিশ্বাস করতে হবে, রাইট অর রং? সো আচ্ছা। সো ওই জায়গাটা আমি বলি, বন্ধু এ বন্ধু বি ছোটবেলায় একই সাথে স্কুলে পড়তো। একটা সময়ের পর দুজনেই আলাদা হয়ে যায় এবং এ হয়ে যায় বিরাট বড় একজন মাছের ব্যবসায়ী। তার 10টা ট্রলার, 2000 লোক তার ট্রলারে কাজ করে, শিফটিং ডিউটি করে। 12 ঘন্টা করে ট্রলার সমুদ্রে যায়, 100 জন কাজ করে, ফিরে আসে, আবার 100 জন যায়। এইভাবে সে বিরাট রিচ। ওয়ারাজ বি ওই এরিয়াতেই নয়, আরেকটু দূরে সেই রকম একটি ট্রলারে, ওই ট্রলারের এমপ্লয়ি হিসেবে কাজ করে, দিন আনে দিন খায়। মাছ যেগুলো বিক্রি হয় না সেইগুলো সে বাড়িতে নিয়ে গিয়ে কোনো রকমে সে সংসার চালায়। শোনা যাচ্ছে নিশ্চয়ই আমার কথা? জি। এরকম একটা সিচুয়েশনে একদিন বি এর সাথে এর দেখা হলো। বি যেই একে চিনতে পারলো, এ যেই বি কে চিনতে পারলো, এ বলল, তুমি অন্য কারোর কাছে কেন কাজ করছো, তুমি আমার কাছে কাজ করো, আমরা ছোটবেলার বন্ধু, তুমি যা মাইনে পাও তার 10 গুণ মাইনে বাড়িয়ে তোমাকে ম্যানেজার বানিয়ে দেবো, আমার কাছে থাকো। বি খুশি তো হলো, মনে মনে হিংসাও শুরু হলো, কি করে এ এত বড়লোক হয়ে গেল। ওয়ারাজ এর মনের মধ্যে হিংসা নেই, এ বি কে অনেক বেশি ট্রাস্ট করতে থাকে। এবং এরকম একটা সিচুয়েশন হলো যেখানে দাঁড়িয়ে এরকম সিচুয়েশন দাঁড়ালো যে বি রীতিমতো একে হিংসা করে, মনে মনে ভালোবাসে, কিন্তু হিংসাটা আর কমছে না। হঠাৎ করে একটা সুনামি আসলো যেখানে ওরা থাকতো, এবং সেই সুনামিতে ও 10টা ট্রলার পুরো জলে চলে গেল, সিভিয়ার লস হলো। এবং বি আর এর লেভেল, এ যদি এই লেভেলে থাকে, বি এই লেভেলে থাকে, এ আর বি এর লেভেল সেম জায়গায় চলে গেল। এবং 10 দিনের মধ্যে এ বির লেভেলে চলে আসলো। বি মনের দিক থেকে দুঃখ হওয়া সত্ত্বেও, কারণ একটা ভালো টাকা মাইনে পাচ্ছিল, একদিকে মনে কিন্তু বেশ আনন্দও হলো। কেননা আমরা হিউম্যান বিং, আমাদের মধ্যে এটা থাকতেই পারে যে, আমি জানি না সবার ক্ষেত্রে কিনা, কিন্তু গল্প এটা। ওর মনের মধ্যে বেশ আনন্দ হলো, দেখ কেমন লাগে, এবার বোঝা যাবে, বাঙাল ভাষায় বলে কত ধানে কত চাল, করে দেখা দেখি আবার। কিন্তু এর মনে ওইসব নিয়ে ভাবনাই নেই। এ এতটাই অসহায় অবস্থায় পড়ে গেল, বি একে বলল, তুমি আমার বাড়িতে থাকতে পারো, পাতার ঘর, বৃষ্টি পড়লে জল পড়ে, আমি তোমাকে অন্তত 2 মাস থাকতে দেবো। 2 মাস থাকতে থাকতে এ 3-4 মাস পরে বি কে বলল, আমি নিজের মতন আলাদা হয়ে যেতে চাই, আমাকে একাই লড়তে হবে আমার যুদ্ধ। বি বলে, না না, তুমি আমার সাথে থাকতে পারো। এ বলে না। 3 বছর বাদে দেখা গেল ওই এরিয়াতে এ আবার 20টা ট্রলার নিয়ে সাকসেসফুল হলো। এই স্টোরিটা সিনেমার মতন শুনতে লাগলো, এর পিছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ঘটনা ঘটেছে, যেটা আমি এখন শেয়ার করলে সবাই বুঝতে পারবে যে আমরা যতজন শ্রোতা আছি, কজন এ মাইন্ডসেটে আছি, কতজন বি মাইন্ডসেটে আছি। খালি ল অফ অ্যাট্রাকশনের বই পড়লাম আর নাবিলা মৃণাল চক্রবর্তীর কথা শুনে বা বা লিখলাম, সাকসেস আসবে না। সাকসেস আসতে গেলে কিছু সিক্রেট ফর্মুলা, যেগুলো মেন্টাররা শেয়ার করে, সেগুলো ইমবাইব করতে হবে। আই রিপিট, ইমবাইব, ভেতরে গ্রহণ করে অ্যাপ্লাই করতে হবে, বিশ্বাস করে অ্যাপ্লাই করতে হবে। অ্যাকচুয়ালি দুজনের মেইন ডিফারেন্স যেটা ছিল, এ 10 টাকা রোজগার করলে সে লাইফস্টাইল কস্টে রাখতো মাত্র 2 টাকা, তার ডেলি এক্সপেন্সেস রাখতো 2 টাকা, আর 6 টাকা সে জমাতো। এটা ওর প্রিন্সিপাল ছোটবেলা থেকে। আই রিপিট, এ যে বড়লোক হয়ে গেছিল, আবার বড়লোক হয়ে গেল, এ 10 টাকা রোজগার করলে লাইফস্টাইল, বেঁচে থাকার জন্য যেটুকু দরকার সেটাতে 2 টাকা খরচা করতো। আর ডেলি খাওয়া দাওয়া, যেটা না খেলেই নয়, মিনিমাম খরচা ও 2 টাকা করতো। 4 টাকা হয়ে গেল। আর যে 6 টাকা থাকতো সেটা সেভিংসে জমাতো। মানে ফর্মুলা কি ছিল? ভেরি সিম্পল, ফর্মুলাতে পরে আসছি, বিয়েরটা বলে নি। বি 10 টাকা রোজগার করে
প্রথমেই 6 টাকা লাইফস্টাইল এক্সপেন্সেস করতো টু শো অফ। মানে আমরা যেরকম সময়টাকে নষ্ট করি শো অফ, ছবি দিতে ব্যস্ত, ওই সময় পড়াশোনা করলেও কিন্তু উন্নতি হয়, কিন্তু ছবি দেখাতে ব্যস্ত। সো ওই জিনিসটাই করতো, 6 টাকা প্রথমেই খরচা করতো লাইফস্টাইলে, অ্যান্ড দেন 2 টাকা খরচা করতো সিচুয়েশনের ওপর। লাইফস্টাইল অ্যান্ড ফুডে 6 টাকা খরচা করতো, আর 2 টাকা লোককে খুশি করানোর জন্য লোকের পিছনে খরচা করতো, আর জমাতো 2 টাকা। তাহলে যদি অঙ্কের হিসাবে বলি, লিখে লিখে বলতে তো পারছি না, বাট নাবিলা যখন এটা হবে তুমি একটু লিখে লিখে দেবে। মানে ইনকাম, কি করতো, ইনকাম ইজ ইকুয়াল টু প্রথমেই ইনভেস্টমেন্টের 6 টাকা সরিয়ে নিত, মাইনাস 6 টাকা, 10 টাকা থেকে 6 টাকা মাইনাস করে যে 4 টাকা থাকতো, সেইটা থাকতো তার এক্সপেন্সেস। তার মানে ফর্মুলা কি দাঁড়ালো, ইনকাম মাইনাস ইনভেস্টমেন্ট। ফার্স্টে ইনভেস্টমেন্ট, ফিউচারকে সিকিউর করা, তারপরে হচ্ছে হচ্ছে তার এক্সপেন্সেস। বি কিন্তু উল্টো করতো, ইনকাম মাইনাস এক্সপেন্সেস, শো অফ, অ্যান্ড দেন ইনভেস্টমেন্ট অনলি 2 রুপিস। তার মানে একজন ইনকাম করেই ফিউচারকে সিকিউর করার জন্য ইনকাম করছে, আরেকজন বর্তমানে খুশি থাকার জন্য ইনকাম করছে। এখান থেকে রিচ মাইন্ডসেট আর পুয়ার মাইন্ডসেটের ডিফারেন্স। সেই জন্য আবার ঘুরে বড়লোক হলো, বিয়ের জায়গায় থেকে গেল। উইথ অল ডিউ রেসপেক্ট, গরিব হয়ে জন্মানো পাপ নয়, গরিব হয়ে থাকা, গরিব মেন্টালিটি থাকা, এটাকে সিন বলা হয়। এরকম মানুষ প্রচুর দেখা যায়, যারা গরিব হয়ে বড়লোক হয়েছে, আবার বড়লোক হয়ে গরিব হয়েছে। আবার এরকম মানুষও দেখা যায় অ্যাভারেজ লাইফ লিডই করে গেছে। আবার এরকম মানুষও দেখা যায় নিজের ডিজায়ার লেভেল হাই রেখে 0 থেকে তাদের লাইফে সে হিরো হয়েছে। যতই তাদেরকে খারাপ বলা হোক না কেন, তারা কানে সেটাই নিয়েছে যেটা তাদের ভেতরে থাকলে উন্নতি করবে। তো কোনটা ভেতরে ঢুকবে আর কোনটাকে ঢুকতে দেবো না, সেই বোধটা থাকা দরকার। আমি অনেক মানুষকে দেখি, ওরা অনেক ইন্টেলিজেন্ট, অনেক যোগ্য, কেপেবল সব আছে, কিন্তু বছরের পর বছর না একই জায়গায় আটকে থাকে। এটা কি লেজিনেস, নাকি এর পিছনে এমন কিছু আছে যেটা সে নিজেও জানে না? আপনি যখন এই মানুষগুলোর সাথে কথা বলেন, প্রথমে কোন জিনিসটা দেখতে পান? প্রথমে হচ্ছে ইগো, আই নো এভরিথিং, আই ডোন্ট নিড এনি ট্রেনিং, আমি জানি এই বইটায় কি লেখা আছে। এদের কাছে আই নো এভরিথিং মাইন্ডসেটে থাকা। আর এটার মধ্যে থেকেই 2-1 জন বেরিয়ে আসে, ছিটকে যায়। তারা কারা? তারা জানে নলেজ ইজ পাওয়ার বলে একটা কথা আগে বলা হতো, মানে জ্ঞানী শক্তি, কিন্তু কথাটা এখন অবসলিট হয়ে গেছে। নলেজ ইজ জাস্ট অ্যান ইনফরমেশন, ফুল স্টপ। অ্যাপ্লাইড নলেজ ইজ পাওয়ার। আমি জেনে কি করলাম, যেরকম বাংলা, বাংলা মানে আমি বলতে চাইছি বাংলাদেশ, বেঙ্গল মানে বলতে চাইছি ইন্ডিয়ার কলকাতা। আমরা এরকম অনেক রহিম ভাইকে জানি, রাম ভাইকে জানি, যার চায়ের দোকান আছে, সব জানি। সচিন তেন্ডুলকার কেন আউট হয়েছিল, কপিল দেব কি বলেছিল, সাইদ আফ্রিদি কি বলেছিল, কোথাকার কোন প্রেসিডেন্ট কি উচ্চারণ করেছিল, সব জানে, কিন্তু নিজের জীবনে কোনো কিছুই অ্যাপ্লাই করতে পারে না। এদের কাছে এনসাইক্লোপিডিয়া, মানে খবরের কাগজে যে খবর নেই সেটাও বলে দেবে, কোন দেশের নেতা নেত্রী কি করেছে সব জানে, ওয়ারাস জীবনে কোনো কাজে অ্যাপ্লাই করেনি, সেই ঘুরে ফিরে চায়ের দোকান চালাচ্ছে। আমি চায়ের দোকান চালানোটাকে ছোট বলছি না, বোঝাতে চাইছি নলেজ ইজ দেয়ার, অ্যাপ্লিকেশন ইজ নট দেয়ার, অ্যাকশন ইজ নট দেয়ার। যেটা আমার ভাষা আমি বলি, টু রিয়েলি ইফ ইউ ওয়ান্ট টু বিকাম রিচ, রিচ মানে মানিতে না, ওভারঅল মেন্টাল রিচ, অলওয়েজ রিমেম্বার টু কিল ইউর অ্যান্ড বি ম্যাড। I repeat, to kill your ant be mad। মানে অ্যান্ট হলো অটোমেটিক নেগেটিভ থট, যেটা সবার মধ্যে আছে। ম্যাড মানে ম্যাসিভ অ্যাকশন, ডেলি ম্যাসিভ অ্যাকশন নিতে হবে, অটোমেটিক নেগেটিভ থট আসবে, ম্যাসিভ অ্যাকশন নেবো। আমি একটা ভুল করেছি, কনসিয়াস হয়ে গেছি, আর সেম ভুল করবো না। সো দ্যাটস ওয়াই সেইং, ইফ ইউ ডু সামথিং রং ফর দ্য ফার্স্ট টাইম, ইটস ওকে, ইটস আ মিস্টেক, বাট ডোন্ট ডু দ্য সেম মিস্টেক। ইউ ক্যান ডু সেভারেল ডিফারেন্ট মিস্টেক, বাট ডোন্ট ডু দ্য সেম মিস্টেক। মিস্টেকে কোনো ভুল নেই, সেম মিস্টেক করলে কিন্তু বিরাট ভুল। আমার মনে হয় এই ছোট ছোট জিনিসগুলো যারা ভাববে, তারা জ্ঞানী হবে, কিন্তু জ্ঞানী হলেও তারা দেখাবে না, তারা ইগো নেবে না। ইগোর মিনিং নিশ্চয়ই তুমি জানো, ইজিও, এভিলস গোয়িং অন বলা হয় ইংলিশে, এভিলস গোয়িং অন। সো ইগো থাকলে তুমি একটা লেভেলের পর বাঁচতে পারবে না। গাছ দিয়েই দেখো, গাছ, যে গাছ ওপরে অনেক বড়, ঝড় উঠলে পড়ে যায়, যে গাছ বাইরে এইটুকু কিন্তু ভিতরে গভীর, যতই ঝড় উঠুক পড়ে না। সেই জন্য আমি সবসময় বলি তোমার এই কথার উত্তরে, ডোন্ট গো থ্রু ইয়োর লাইফ, গ্রো থ্রু ইয়োর লাইফ। গো, গো,
গ্রো, GROW। আমি আজকে একটা খুব ভালো সিক্রেট শেয়ার করি, আমার জীবনের সিক্রেট, যেটা অনেকেই জানে না, যেটা জানলে অনেকেই তাদের জীবনের স্বপ্নগুলো অ্যাচিভ করলে পারার ইচ্ছাটা জাগলেও জাগতে পারে। আমি যদি নাবিলা জিজ্ঞেস করি, তুমি নিজে হাতে কখনো গাছের বীজ পুঁতেছো? তোমার মনে আছে গাছের বীজ যখন তুমি পুঁতেছিলে, বীজটা চারিদিকে আলো দেখেছিল না অন্ধকার দেখেছিল? অন্ধকারে। অন্ধকার। বীজটা প্রথমেই কোন দিকে গ্রো করেছিল? নিচে, নিচে। মাটির নিচে। তার মানে আরো অন্ধকারের দিকেই তো গেছিল। তার মানে বীজটাও জানে আমি যদি অন্ধকারের মধ্যে না যাই তাহলে আমি কানেক্টও করতে পারবো না, কালেক্টও করতে পারবো। আর কালেক্ট যদি ভালো না হয় তাহলে কন্ট্রিবিউটও করতে পারবো। মেক সেন্স? সেটাই দেখাচ্ছি। এই যে আমাদের এই লার্নিং, তুমি আমি যেটা শেয়ার করছি, ডে ওয়ান, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। জি। সো ডে ওয়ানে অল্প অল্প করে শিকড় গজাচ্ছে, খুব অল্প অল্প করে, রাইট? ডে হুম। 4 বাইরে কিন্তু গ্রোথ নেই। মানে আমাদের এই পডকাস্ট শুনলেই কালকে যে জীবন বদলে যাবে তা নয়, কিন্তু কিন্তু পডকাস্ট দেখে ধৈর্য ধরে যদি এই ইন্টারনাল বিলিফ সিস্টেমকে স্ট্রং করা যায়, তাহলে একটা দিন আসবেই যেদিন এক্সটার্নালি আমরা বাইরে বেরোবো, আমরা সাকসেসফুল হব। আজকে তুমি তোমার জার্নির কথা ভাবো, তোমার 2000 থেকে আজকে তুমি নিজেকে কোথায় নিয়ে গেছো, কত লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিচ্ছ। তোমার পডকাস্ট দেখে কত মেয়েরা, কত ছেলেরা তাদের বিশ্বাস বাড়াচ্ছে, তাদের ধৈর্য বাড়াচ্ছে, তাদের শক্তি বাড়াচ্ছে, তাদের ভক্তি বাড়াচ্ছে, এবং ভক্তির থেকে তারা মুক্তির দিকে যাচ্ছে। মুক্তি মানে লিবারেশন, মুক্তি মানে ফ্রিডম। এটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে পারে, এনি টাইপ অফ ফ্রিডম। বোঝাতে পারছি? জি। সো আমি শিওর যে সমস্ত পার্টিসিপেন্ট বা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছে, তাদের মধ্যে এই বিশ্বাসটা কিন্তু একদিন আসবেই, যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যেরকম এই গাছটা দেখতে পাচ্ছ, হুম। একটা গাছ রুটের দিক থেকে কত স্ট্রং, প্যারালালি আরেকটা গাছ ওপরে অনেক বড়, দেখতে অনেক বড়, কিন্তু ঝড় উঠলে এ কিন্তু উপচে পড়বে। তার মানে যে ফিল্ডেই আমরা আছি না কেন, আমাদেরকে যদি ডেভেলপ করতে হয় তাহলে ইন্টারনাল গ্রোথ ইজ রিকোয়ার্ড। ইন্টারনাল গ্রোথ মানে সেলফ বিলিভ। ইন্টারনাল গ্রোথ মানে আমাদের প্যাটার্নকে রিপ্যাটার্ন করা। ইন্টারনাল গ্রোথ মানে নিজের ভেতর থেকে নিজেকে বদলাবার ইচ্ছা প্রকাশ করা। ইচ্ছা থাকলে তবেই কিন্তু ভেতর থেকে সেই চেঞ্জেসটা আসবে। সেই জন্য ইংলিশে বলা হয়, ফর থিংস টু চেঞ্জ আই হ্যাভ টু চেঞ্জ, ফর থিংস টু গেট বেটার আই হ্যাভ টু গেট বেটার। পরিবর্তন এমনি আসবে না, নিজেকে পরিবর্তন করার মানসিকতা তৈরি করতে হবে। আর সব সময় ফিউচারকে রেসপেক্ট দেওয়ার জন্য বর্তমানে থাকা, আর ছোট 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 স্টেপ নিয়ে এগোনো। আমার মনে হয় তোমার যেটুকু যা প্রশ্ন ছিল, সব প্রশ্নের কিছুটা কিছুটা করে হলেও আমি আমার অভিজ্ঞতা শেয়ার করেছি, তাতে আমি শিওর পার্টিসিপেন্টরা অনেকটাই উপকার পাবে। খুবই উপকারী ছিল। আর আমার মাথায় যেটা আসছে যে মানুষ এটা ফ্রি, অ্যাজ এ ফ্রি ভিডিও যেহেতু আমরা দিচ্ছি ইউটিউবে, এটাকে ফ্রি যদি ভাবে, মানে জাস্ট জাস্ট লাখ টাকা দিয়ে এই ভিডিওটা দেখতে পাচ্ছে, এই মাইন্ডসেট নিয়ে যদি বসে, ইট উইল অ্যাকচুয়ালি চেঞ্জ দেয়ার লাইফ। এত ইম্পর্টেন্ট, আপনি এত ভ্যালুয়েবল জিনিস শেয়ার করেছেন। সো আমি এটাই বলবো আমার শ্রোতাদের, যে আপনারা এটা ফ্রি ভিডিও হিসেবে না, যে আপনি অ্যাকচুয়ালি টাকা দিয়েছেন, চোখ বন্ধ করে একটু চিন্তা করেন অ্যান্ড দেন এই ভিডিওটা দেখা শুরু করেন। আমি এটা শুরুতেই দিয়ে দিব, সো দ্যাট অ্যাকচুয়ালি মানুষ, কারণ আমার নিজের কোচ, মেন্টর, আপনার সাথে কথা বলা সবার, আই ক্যান সি দ্যাট যে আপনি কতটা যে ভ্যালু দিচ্ছেন, আপনি পুরো রোড ম্যাপ দিয়ে দিচ্ছেন। সো জাস্ট যারা ইনভেস্টমেন্ট করতে পারছে না নিজেদের উপরে এখনো, তারা যেন জাস্ট এটাকে অ্যাজ এ তাদের বেস নিয়ে জাস্ট প্র্যাকটিস করে, জাস্ট শুনে এটাকে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করে। আমি তোমাকে একটা কথা বলবো, তুমি নিশ্চয়ই এটা মানবে। তুমি বিভিন্ন দেশে যাও, বিভিন্ন বড় বড় কোচেদের কাছে শোনো, তুমি দেখবে কত এক্সপেন্সিভ হয় আর কত হুম। সিম্পল কথা বলে। অনেক সময় মনে হয় যে এত পয়সা খরচা করে এই সিম্পল কথা কেন শুনতে এসেছি, কিন্তু তখন বোঝা যায় ওই পয়সাটা দিয়েছি বলে ওই কথাটার মূল্য মর্ম আমরা বুঝতে পারছি। অ্যাবসলিউটলি। ও, যেরকম একদম। যেরকম ফুটপাতে কোনো একজন লেখকের বই 100 টাকায় বিক্রি হয়, কিন্তু তারই ট্রেনিং রুমে গিয়ে ট্রেনিং শুনতে 50,000 বা বাংলাদেশ বা ইন্ডিয়ার টাকায় অনেক সময় 80,000 থেকে 1 লাখ টাকা অবধি দিতে হয় একদিনে। যারা সত্যি 1 লাখ সবাই পারে না,
কিন্তু যারা 1 লাখ টাকা দিয়ে যায় তার 90% কিন্তু ওখান থেকে 2টো লাইন হলেও নিয়ে আসে। ওই 2টো লাইনই তার লাইফ চেঞ্জ করার জন্য যথেষ্ট। লাইফে অনেক সময় এত মোটা মোটা বই থাকলেই যে চেঞ্জ আসবে তা না। আই ক্যান ফিল ইট, মানে ফিল করতে পারছি কথাগুলো অ্যাকচুয়ালি, যে নিজেকে চেঞ্জ নিজেকে চেঞ্জ করার যে জিনিসটা কি। যখন প্রথম প্রথম আমি এই জার্নি, অন্টারপ্রেনারিয়াল জার্নি শুরু করি, তখন যখন এগুলো শুনতাম না, তখন মনে হতো যে কিভাবে করব, কিভাবে অ্যাপ্লাই করব। শুনছি, হ্যাঁ আমি তো চাই এগুলো করতে, বাট কিভাবে করব। যে ওয়ান অফ দেম হলো নিজেকে বদলাতে হবে, নিজেকে বিশ্বাস করতে হবে যে তুমি অলরেডি পেয়ে গিয়েছো জিনিসটা। এটা মানে কি? এটা মানে হলো যে যেই মানুষটা পেয়ে যায় সে কখনো ছোট ছোট জিনিস নিয়ে রিয়াক্ট করে না। যে মানুষটা পেয়ে যায় সে নিজের উপর ইনভেস্টমেন্ট করতে সে 10 বার চিন্তা করে না। সো যে মানুষটা পেয়ে যায় ওই মানুষটার মাইন্ডসেটে থেকে চিন্তা করা, ইটস নট দ্যাট ওই মানুষটা আমি হয়ে গেছি চিন্তা করা মানে আমি এখন হয়ে গিয়ে বসে আছে। ওই মানুষটা কি কি অ্যাকশন নিবে, যে মানুষটা তুমি হতে চাচ্ছ, ওই হিসেবে নিজের অ্যাকশন গুলোকে অ্যালাইন করা। সো এটা বুঝতে টাইম লেগেছে, অ্যান্ড স্টিল লার্নিং আ লট। থ্যাংক ইউ সো মাচ এত এত ইম্পর্টেন্ট, এত ভ্যালুয়েবল আমাদের সাথে শেয়ার করার জন্য। আম, আবার আমরা আপনাকে নেক্সট টাইম চাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে এখানেই শেষ করি, আবার পরে দেখা হবে।